ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক ৮টি সপ্তাহের আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, ২০২৩ সালের সারা বিশ্বে মোট রেমিটেন্স ছিল $৮৬০ বিলিয়ন। এর মধ্যে মাত্র ২১.৯২ বিলিয়ন ডলার এসেছে বাংলাদেশে। অথচ রেমিটেন্স গ্রাহকদের শীর্ষ তালিকায় ৮ নম্বরে থাকা বাংলাদেশের প্রায় ১.৫ কোটি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। ধারণা করা হচ্ছে হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ রেমিটেন্স অবৈধ পথে দেশে আসছে, ফলে প্রকৃত বৈদেশিক মুদ্রা থেকে যাচ্ছে বিদেশে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, কমে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রেমিটার এবং গবেষকরা বলছেন, প্রচলিত ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো আমলাতান্ত্রিক জটিলতা ও ঝামেলাপূর্ণ এবং অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া রেমিটেন্স প্রেরণের বৈশ্বিক গড় ব্যয় এখনও ৬.১৮%। অথচ তথ্য প্রযুক্তির সহায়তায় সহজ পদ্ধতিতে MFS ফিনটেক সার্ভিস, ডিজিটাল বা অ্যাপের মাধ্যমে যদি রেমিটেন্স প্রেরণের সুযোগ অবারিত করা হতো, তাহলে খরচ যেমন কমতো তেমনি নিরুৎসাহিত হতো হুন্ডি, উৎসাহিত হতো রেমিটেন্স যোদ্ধারা, লেনদেনে আসতো স্বচ্ছতা। এমন একটি প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় রেমিটেন্স সহজীকরণের তথ্য প্রযুক্তির খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট, এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা সৈয়দ আলমাস কবির, অ্যাসেন্ট টেকনোলজি এবং জুবারপের প্রতিষ্ঠাতা ও সিইও প্রযুক্তিবিদ কাউসার জামান এবং সাইবার সিকিউরিটি ও আইসিটি বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দিন। যাচ্ছে মূল আলোচনা। জনাব সৈয়দ আলমাস কবির, আপনাকে যে আমাদের আজকে আলোচনা শুরু করছি। বাংলাদেশের প্রায় ১.৫ কোটি মানুষ বিদেশে অবস্থান করছে, অথচ রেমিটেন্স আসছে মাত্র ২২ বিলিয়নের মতো, যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক কম। এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রধানত দুটি কারণ। ১ নম্বর কারণ হচ্ছে আপনি যেটা প্রথমেই বললেন যে আমাদের অনেক যে রেমিটেন্স আসার কথা প্রপার চ্যানেলে, সেটা প্রপার চ্যানেলে আসছে না, ব্যাংকিং চ্যানেলে আসছে না, সেটা হয়তো হুন্ডির মাধ্যমে, হাওয়ালার মাধ্যমে এভাবে আসছে আর কি। সো টাকা কিন্তু আসছে, কিন্তু সেটা আমরা মানে বেনিফিট পেতে পারছি না, ফরেন কারেন্সিটা পাচ্ছি না, আমাদের ব্যাংকিং চ্যানেলে আসছে না। এটা একটা বড় কারণ। কেন সেটাতে আসছি পরে, কেন এটা হচ্ছে। আর ২ নম্বর কারণ হচ্ছে, আমি মনে করি যে আমাদের যে ১.৫ কোটি মানুষ বাইরে থাকে, তাদের মানে এইটার যে পোটেনশিয়াল ছিল, যে তাদেরকে যদি আমরা একটু স্কিল দিয়ে বাইরে পাঠাতে পারতাম, তারা কিন্তু এর থেকে অনেক বেশি, আমার তো মনে হয় 3 টাইমস 5 টাইমস মোর দ্যান দ্যাট, মোর দ্যান 5 টাইমস হয়তো তখন তারা রেমিটেন্স পাঠাতে পারতো। সো এই ২২ বিলিয়নই কিন্তু সেটা ১০০ বিলিয়নে পরিণত হতো। সো আমার মনে হয় এই দুটো কারণকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান খুবই সম্ভব আর কি। জি, ধন্যবাদ আপনাকে জনাব কাউসার জামান। প্রবাসী কর্মীদের অভিযোগ, বৈধ পথে বা ব্যাংকিং খাতে ব্যাংকিং চ্যানেল রেমিটেন্স পাঠানো অনেক বেশি হয়রানিমূলক কিংবা জটিল, ফলে অনেকেই হুন্ডির পথে ঝুঁকছে। আপনার পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হচ্ছে এখানে যে এখন টেকনোলজি আছে, টেকনোলজি সহজ এবং সবার কাছে স্মার্টফোন আছে। মোস্ট অফ দ্য পিপুল যারা বাইরে যায়, তাদের কিন্তু আলটিমেটলি একটা স্মার্টফোন নিতেই হয় তাদের কাজের জন্য, তাদের স্কেজুলের জন্য, তাদের ওটিপি আসার জন্য, তাদের টাইমশিট থেকে শুরু করে সব কিছু এখন স্মার্টফোনে হয়। সো আমরা যদি এই জিনিসগুলো আরও ইজি করতে পারি এবং তাদের একটা ট্রেনিংও যদি আমরা দিতে পারি তারা যাওয়ার আগে, আমি মনে করি এইটা অনেকখানি সহজ করে তুলে আনতে হবে। আরেকটা হচ্ছে তাদেরকে বোঝানো যে তোমরা দেশের জন্য যদি হুন্ডি করে পাঠাও, এটা দেশের ক্ষতি হচ্ছে। তোমরা যদি এটা অ্যাপের মাধ্যমে পাঠাও, যেটা হচ্ছে গুগল অ্যাপ বা হচ্ছে অ্যাপেলের একটা অ্যাপ, আর বাই অনলাইন, ইভেন অনলাইন, গো টু আ সেন্টার অ্যান্ড সেন্ড ইট, অনেকগুলো এজেন্ট থাকে, তাই দ্যাট ইজ দ্য প্রপার চ্যানেল, দ্যাট ইজ দ্য প্রপার। ওইখানে একটু জটিলতা আছে, দ্যাটস উই নট গোনা সে দ্যাট দেয়ার ইজ নো চ্যালেঞ্জেস, বাট এমন চ্যালেঞ্জ না যেটা একটা রোড ব্লক, যে তারা এটা করতে পারবে না। ঠিক আছে, একটু দূরে যেতে হয় মনে করেন, তা ওরা যেতে চায় না, বিকজ ট্যাক্সি নিয়ে যেতে হয় অথবা। এই জন্য কিন্তু আমরা এখন মোবাইল অ্যাপস করে ফেলছি, কারণ বাসার বাইরে যেতে হয় না, বাসার ভিতরে বসে স্যালারি পাওয়ার সাথে সাথে ইউ জাস্ট ডু ইট। আর এইগুলো আমাদের অ্যাপের মাধ্যমে, আমি শুধু আমারটা বলবো, আমি যে কোনো অ্যাপের ওয়ান্স ইউ সেট আপ ইজ ইজি, ওয়ান্স ইউ সেট ইট আপ, আপনি আপনার বেনিফিশিয়ারি যাকে পাঠাচ্ছেন সেট আপ করে ফেললেন একবার, তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করে ফেললেন, যেটা দিয়ে আপনি পে করবেন, and you just press the button, it goes 3 to 5 clicks এর most of the sites হয়। আমি বলবো না যে আমরা বেস্ট, বাট আমরা কিন্তু জাস্ট বিকাশের মতো ইজি করে দিয়েছি। জাস্ট টু লেট ইউ নো, বাংলাদেশে হাজার হাজার মানুষ বিকাশ ইউজ করছে, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে বিকাশ। আমরা কিন্তু যখন আমরা ডেভেলপ করি এই জুবারপের সফটওয়্যারটা, আমি একটা কথাই বলছিলাম, উইল মেক ইট সিম্পল, উইল মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ মাই 4-year-old 10-year-old, যারা 0 to 10 বছর আছে তারাও জানে পারে।
এটা একটা জিনিস যেটা সহজ করার পদ্ধতি। আরেকটা হচ্ছে যে নিজে থেকেও চিন্তা ভাবনা করা যে হাউ ক্যান, আমি তো গিয়েছি দেশে, বাংলাদেশের পাসপোর্টে তো আপনি গিয়েছেন বাইরে, তাই না? লেটস রেসপেক্ট দ্যাট অ্যান্ড সি হাউ দিস রেমিটেন্স ইউ আর সেন্ডিং ইট কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি অফ বাংলাদেশ। জি, ধন্যবাদ আপনাকে জনাব আরিফ মঈনুদ্দিন। রেমিটেন্স প্রেরণ প্রক্রিয়া সহজীকরণে তথ্য প্রযুক্তি কতখানি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? এখন কিন্তু আমরা সব প্রযুক্তি ভিত্তিক সবকিছু নিয়ে যাচ্ছি। সো এই প্রযুক্তির একটা কল্যাণ হচ্ছে এমএফএস, যেটা আগে ছিল না, জি এখন আসছে। তো এখনো সারা ওয়ার্ল্ডে কিন্তু নতুন নতুন হচ্ছে এইসব প্রযুক্তিগুলোর অ্যাডপ্ট, মানে আগে মোবাইল রিচার্জ করার জন্য দোকানে যেতে হতো, সঠিক, এখন কিন্তু যেতে হচ্ছে না। ইলেকট্রিক বিলও কিন্তু এখন আমরা পানির বিল, ইলেকট্রিক বিল, গ্যাসের বিল সবই কিন্তু মোবাইল অ্যাপে দিচ্ছি। আপনিও চাইলে পৃথিবীর যে কোনো বিশ্বে বসে যে কোনো জায়গা থেকে আপনি সহজে একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি রেমিটেন্স পাঠাতে পারবেন, এবং এটা খুবই সহজ। আপনি চাইলে এটা সহজভাবে তৈরি করতে পারেন, এবং যারা ব্যবহার করবে সবার হাতে যেহেতু স্মার্টফোন, এবং সে সহজে স্মার্টফোনের মাধ্যমে দিতে পারবে। যেহেতু এখন বর্তমানে ব্লকচেন প্রযুক্তি সারা বিশ্বে এখনো সবাই এটা অ্যাডপ্ট করছে, তো আমরা কিন্তু এই ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে কিন্তু চাইলে যে কোনো সহজ একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি, যেটার মাধ্যমে আপনি সহজে যে কোনো প্রকারে আপনি একদম ঘরে বসে নিতে পারবেন টাকা, এবং ঘরে বসে আপনি যেভাবে সহজে বলছেন, কিন্তু যারা পাঠাবে তাদের কাছে সহজীকরণ করার উপায়টা কি? তাদেরকে কিভাবে এই জিনিসটা বোঝাতে হবে, কিভাবে শেখানো যায়? যারা স্মার্টফোন ব্যবহার করবে অবশ্যই আমাকে স্মার্টফোনের কয়েকটা সুবিধা এবং অসুবিধা জানতে হবে। এবং এখন কিন্তু আপনি সহজে কিন্তু বিকাশ বলেন বা নগদ বলেন, যে কেউ সহজে সিম্পল আপনি রেজিস্ট্রেশনও করতে পারছেন সহজভাবে। আপনি হচ্ছে ঘরে বসে এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি যেমন রেজিস্ট্রেশন করতে পারছেন, তেমনিভাবে সহজে সেন্ড করতে পারছেন। তেমনিভাবে আপনাকে ওই যে সিম্পলভাবে এটা তৈরি করতে হবে। তবে এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন হচ্ছে বিকাশ নগদ যেহেতু হচ্ছে যত সহজ হয়েছে, প্রতারণাটা কিন্তু বাড়ছে। হ্যাঁ, সহজে ওটিপি নিয়ে নিচ্ছে, বিভিন্ন ধরনের প্রতারণার বিভিন্ন উপবৃত্তির টাকা নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে যারাই এটা আসলে ব্যবহার করবে সবাইকে এটার ব্যাপারে সচেতনতা, মানে সচেতনতা থাকতে হবে, প্রপারলি জানতে হবে জিনিসটা, যে আমি ওটিপিটা কাউকে দিয়ে দিতে পারবো না। ধন্যবাদ আপনাকে আলমাস কবির। আমরা তান্ত্রিক জটিলতা, সময় বেশি লাগা, খরচ বেশি সহ নানান অভিযোগ করছেন প্রবাসী কর্মীরা। তথ্য প্রযুক্তি বা অ্যাপ ভিত্তিক সার্ভিসের মাধ্যমে এই হয়রানি কিন্তু সহজে আপনার দূর করা যায়। তো এই সুযোগটা আসলে আমরা কিভাবে নিতে পারি? যে কোনো হয়রানি বা মধ্যস্বত্বভোগী আপনি অ্যাভয়েড করতে পারেন যদি আপনি টেকনোলজি ব্যবহার করেন। বিকজ যেটা ওনারা দুজন বলছিলেন যে আমাদের হাতেই কিন্তু স্মার্টফোন রয়েছে, সেখানে একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপ দিয়ে আমি সরাসরি আমার কাজটা কিন্তু করে ফেলতে পারি। আমাকে কোনো দালালের কাছে যেতে হচ্ছে না, কোনো এজেন্টের কাছে যেতে হচ্ছে না, কারো মাধ্যমে আমার কোনো মধ্যস্বত্বভোগীকে আমি কোনো আমার কাছে তাকে যেতে হচ্ছে না। কিন্তু একটা জিনিস একটু আমাদের মনে রাখতে হবে, প্রযুক্তি দিয়ে কাজটা করা যায়। বাই দ্য ওয়ে, এটা নিয়ে কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রযুক্তি এটা কিভাবে আমাদের হেল্প করতে পারে, প্রযুক্তির কিন্তু কোনো প্রবলেম নাই। প্রযুক্তি দিয়ে খুব সহজে, এবং এটা নতুন প্রযুক্তি নাই, প্রযুক্তি কিন্তু অনেক আগেই ছিল এই রেমিটেন্স করার প্রযুক্তি। কিন্তু এখানে আমাদের কিছু ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট যেটা আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে নানা রকমের ধরেন হয়তো প্রতিবন্ধকতা, ওখানে কিছু রিভিশন, এগুলো কি একটু ওপেননেস, এগুলো একটু দরকার আছে আমাদের, ওখানে একটু রিভিজিট করতে হবে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে সিকিউরিটির ইস্যুটা আরিফ ভাই বলেছেন, সিকিউরিটি ইস্যু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিউরিটি ইস্যু, আমরা এখন নতুন একটা যুগে প্রবেশ করেছি, ডিজিটাল বাংলাদেশ, এখন স্মার্ট বাংলাদেশ, ক্যাশলেস সোসাইটির কথা আমরা বলছি। ক্যাশলেস সোসাইটিতে আমাদের এগুলো করতেই হবে। আমরা আমাদের বিদেশে যারা আমাদের প্রবাসীরা আছেন, তারা যখন আমাদেরকে এই অ্যাপের মাধ্যমে পাঠাবেন, তাদেরকে মানে তাদের এই এন্ডে, বাংলাদেশ এন্ডে যারা থাকবেন, যিনি রিসিভ করবেন, তাকে কিন্তু ভীষণ সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। তাকে আপনি যে সচেতনতার কথা বলেছেন সেগুলো নিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে। এগুলোর ব্যাপারে একটা পাবলিক সার্ভিস আমাদের একটা প্রয়োজনীয় রয়েছে। সব কথা বলার পরেও আমি একটা কথা বলতে চাই, প্রযুক্তি নিয়ে কিন্তু আমরা বারবার কথা বলছি, প্রযুক্তি নিয়ে কিন্তু সমস্যা নেই, সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে আপনি যতই অ্যাপটাকে ইউজার ফ্রেন্ডলি করেন না কেন, আমি সেই অ্যাপটা ব্যবহার করব না একজন প্রবাসী যদি না আমি একটা ভালো রেট পাই, তাই না? আমি যদি আমার বাংলাদেশ ব্যাংক যদি আমার এক্সচেঞ্জ রেটটাকে মানে জোর করে হয়তো 114, 115, 100 এরকম রেখে দেন, আর আমি বাইরে অন্য হুন্ডি করে পাঠালে আমি পাই 124, 125, তাহলে আমি কেন আমি ব্যাংকিং চ্যানেলে পাঠাবো? সরকার 2.5% ইনসেন্টিভ দিচ্ছেন, কিন্তু ওখানে তো আমি 7-8%, 10% আরও বেশি পাচ্ছি। সো আমি কেন এই অ্যাপের মাধ্যমে, যতই আমি ইউজার ফ্রেন্ডলি হোক না কেন,
সো আমার মনে হয় ওই দিকে একটু নজর দেওয়া দরকার, পলিসি লেভেলে নজর দেওয়া দরকার। আই এম নট এন ইকোনমিস্ট, সো আমি এটা বলতে পারবো না, কিন্তু এখানে আমার মনে হয় কাজ করার অনেক একটা বড় সুযোগ আছে। জি, ধন্যবাদ আপনাকে জনাব কাউসার জামান। রেমিটেন্স পাঠানোর জন্য বিশ্বে বিভিন্ন ধরনের ডিজিটাল ও ফিনটেক সার্ভিস চালু আছে, এগুলো কিভাবে কাজ করছে, আমরা এই সুবিধাগুলো ব্যাপকভাবে কিভাবে নিতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি। আমরা জানি আপনি কিছুদিন আগে একটি পেমেন্ট গেটওয়ে, যেটা জুবার পে বলা হচ্ছে, সেটা আপনি কানাডা থেকে পারমিশনটা পেয়েছেন। আপনি যদি বলেন যে এগুলো কিভাবে ইউজ হয় আর কত সহজে এটা পাঠাতে পারবে, আর কিছুক্ষণ আগে আলমাস কবির যে কথাটি বলছে, এটার পেমেন্টের রেটটা কী হবে, কারণ আপনি যাকে যত কথাই বলেন, যারা পাঠাবে তারা যদি ভালো প্রাইস না পায়, তারা কিন্তু ঘুরে ফিরে গিয়ে ওই হুন্ডির মাধ্যমে পাঠাবে, কারণ তার হিসাব তো তার কাছে, সে তো লস করবে না। একটা হচ্ছে যে ফিনটেক রেজিস্ট্রেশন, যখন আমরা যারাই রেমিটেন্স পাঠাই বা যারা যেই কোম্পানি থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে, নর্থ অস্ট্রেলিয়া থেকে বা ইউকে থেকে, উই অল হ্যাভ টু রেজিস্টার ফর ফিনটেক, উইচ ইজ ভেরি কমপ্লায়েন্স। হ্যাঁ, অনেক কমপ্লায়েন্স ওরিয়েন্টেড এই বিজনেস। ওকে, অ্যান্ড ট্রাস্ট মি, এই লাইসেন্সগুলো পেতে আমরা জানি আমাদের কত কষ্ট করতে হয়েছে। সো সিকিউরিটি অন দ্যাট এন্ড ইজ টোটালি সিকিউরড, বিকজ মানি, এমএসবি বলি আমরা, মানি সার্ভিস বিজনেস, রাইট, আর ওখানে ট্রাস্টে টাকাটা থাকে। ঠিক আছে, আমরা যারাই আমাদের মাধ্যমে টাকা পাঠাচ্ছে, উই হ্যাভ দ্যাট মাচ ডিপোজিট উইথ দেম, সো দেয়ার মানি ইজ সিকিউরড এট দ্যাট এন্ড। অ্যান্ড আমরা এআই ইউজ করছি, ব্লক চেইন ইজ অন দ্য ওয়ে ফর আস, বাট আমরা এআই, জেনারেটিভ এআই ইউজ করছি আমাদের সিকিউরিটি লেভেলেও, এবং ক্লাউডে আমাদের উই হোস্ট ইজ অন দ্য ক্লাউড সিকিউরিটি নিয়ে আমরা অনেক সচেতন। উই আর এ টেকনোলজি কোম্পানি আউট অফ সিলিকন ভ্যালি ইন দ্য ইন্ডাস্ট্রি ফর 25 years। ডেফিনেটলি সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট কি। সেকেন্ড হচ্ছে ইনওয়ার্ড রেমিটেন্স, যেটা আলমাস ভাই বললো, যেটা ভাইয়াও বললো, যে এইখানে যে পিন ওটিপি চলে যায় বিকাশ, সো সিকিউরিটি লেভেল এখানে ব্যাঙ্কস আর ডুইং আ ভেরি ইম্পর্টেন্ট রোল হেয়ার। সো যত স্মুথ ইন্টিগ্রেশন হবে ব্যাংকের সাথে বাইরের টেকনোলজি কোম্পানির, তত বেটার সার্ভিস পাবে আমাদের প্রবাসীরা এখানে। ঠিক আছে, আমরা কি করছি, উই হ্যাভ ওপেন আপ আর 365 24/7 বাংলায় টেক সাপোর্ট এখানে উই হ্যাভ স্টার্টেড, বিকজ আওয়ার মার্কেট ইজ বাংলাদেশ। আমরা কিন্তু 10টা দেশে যাইনি, আমরা বাংলাদেশকে ফোকাস করেছি, আমরা বাইরে থেকে বাংলাদেশের রেমিটেন্স আনছি। এটা একটা পার্সোনাল ব্যাপার আমার, আমি নিজে প্রবাসী। স্মুথ রেমিটেন্স রিসিভিং, যেটা আমি বলি, ফাস্ট, সিকিউর এন্ড স্মুথ, বিকজ যেটা আলমাস ভাই বললো, যে আমরা যদি ইজি না করতে পারি, দেন পিপুল উইল নট ইউজ। থার্ড অ্যান্ড দ্য ফোরমোস্ট যে আপনার কোয়েশ্চেন ছিল, যে রেট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা ওপেনলি, আমরা ব্যাংকের সাথে কাজ করি, আমরা সেন্ট্রাল ব্যাংকের সাথে কাজ করি, উই ক্যান নট সে দ্যাট ওপেনলি, বাট আমরা এটুকু বলতে পারি যে রেট ম্যাটার্স, এটা সত্যি। অ্যান্ড এখনও হ্যাঁ কিছু রেট, ইট ডিপেন্ডস ব্যাংক টু ব্যাংক, ইভেন রেট, ইভেন স্মল প্লেয়ার অ্যান্ড বিগ প্লেয়ার্স। আমরা কিন্তু এখনও মার্কেটে একটু স্মল প্লেয়ার, বাট দে আর বিগ প্লেয়ার, তখন রেটটা নিয়ে মানুষ অনেক খেলা হয় এখানে। অ্যান্ড ওয়ান আদার থিং দ্যাট ক্যান বি ডান ইজ ইজ আউট অফ দ্য ট্রেজারি ম্যানেজমেন্ট। আর একটা হচ্ছে যে ব্যাংকের চ্যানেলগুলোকে আমাদের আরও একটু ওপেন করতে হবে, দ্যাটস ইট। এখন আমরা 57 to 60 ব্যাংকস in Bangladesh, right? And remittance is $27 billion market, just to let you know. ওটাও, তাছাড়াও কিন্তু 7 to 8 billion হুন্ডির মাধ্যমে আসছে। আমরা যদি ওটাকে লিগাল চ্যানেলে আনতে পারি, আই থিঙ্ক রেট উইল অলসো গেট বেটার, এবং ব্যাংকস উইল অলসো গিভ বেটার ফ্যাসিলিটিস টু এনি রেমিটেন্স কোম্পানি লাইক আস। ধন্যবাদ আপনাকে জনাব আরিফ মঈনুদ্দিন। ডিজিটাল ফিনটেক সার্ভিস কিংবা অ্যাপের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ রয়েছে, আমরা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি। এই প্রসঙ্গে আপনার কাছে আমি আসতে চাই যে এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো কি কি আছে, সমাধান কি, উত্তরণের উপায় কি, আমরা শুনবো একটু বিরতির পর। দর্শক, মধ্যমতি ব্যাংক বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধ্যমতি ব্যাংক বিজনেস টক, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি রেমিটেন্স সহজীকরণ, তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনা। জনাব আরিফ মঈনুদ্দিন, ডিজিটাল ফিনটেক সার্ভিস কিংবা অ্যাপের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি, যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল। আচ্ছা, এক্ষেত্রে আপনি দেখবেন সারা ওয়ার্ল্ডে ফিনটেক কোম্পানিগুলো তাদের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আসলে কীভাবে ওরা আগাচ্ছে। সো প্রথম কাজ হচ্ছে ওদের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পলিসি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে আসলে অ্যাডপ্ট করতে হবে। রাইট, কারণ আমরা যদি ওদের ফ্রেমওয়ার্ক বা আর্কিটেকচার সম্পর্কে যদি না জানি, তাহলে কিন্তু আমরা এটাতে কিন্তু সাস্টেইন করতে পারবো না। আপনি দেখবেন বর্তমানে ইন্ডিয়াও কিন্তু একটা এই ধরনের ই রুপি রাইট লঞ্চ করেছে। পৃথিবীর 100টা দেশ অলরেডি
সিবিডিসি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ফর্ম করেছে এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু এটা নিয়ে অলরেডি স্টাডি করছে। তো এই ক্ষেত্রে ওরা আসলে আপনি যত বেশি ডিবেট করবেন, যত বেশি ওদের ইনফ্রাস্ট্রাকচার, ওদের ফ্রেমওয়ার্ক, পলিসিগুলো নিয়ে আপনি দেখবেন, তত বেশি হচ্ছে প্রতিবন্ধকগুলো আসলে কোথায় আসতেছে সেগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। যেহেতু আমাদের দেশে হচ্ছে মাস পিপল এটা ব্যবহার করবে, তো মাস পিপল আসলে কোথায় আসলে এই সুবিধাটা বুক করবে এবং হচ্ছে তারা কিভাবে আসলে এটার সাথে অ্যাডজাস্ট হতে পারবে, এটা হচ্ছে বিষয়। এখন আপনি একটা প্রযুক্তি তৈরি করতে পারবেন সহজে, আপনি সেটা হচ্ছে সবার মাঝে ছড়াইয়ে দিতে পারবেন, কিন্তু সেই রুট লেভেল থেকে আসলে যে প্রবলেমগুলো আসবে সেটা নিয়ে আগে আপনাকে কাজ করতে হবে। রাইট। তো এই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হচ্ছে যে ইউজার অ্যাওয়ারনেস। এখন আমি আপনাকে প্রযুক্তিগত সুবিধাটা দিলাম, আপনি যদি সেই প্রযুক্তির সুবিধাটা, কারণ আপনি জানেন প্রযুক্তির যেমন সুবিধা আছে, প্রযুক্তির একটা অসুবিধা আছে, কারণ এটা সবার আগে লুফে নেয় হচ্ছে একটা প্রতারক চক্র। তাহলে ওই প্রতারক চক্র থেকে বাঁচানোর জন্য হচ্ছে আমাকে আগে যারাই ব্যবহার করবে ওদের মাস অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এবং এখন এই জন্য দেখবেন যে ব্লকচেন প্রযুক্তি, জিরো ট্রাস্ট সিকিউরিটি নামে এখন বেশ কিছু অ্যাপ্লিকেশন এগুলো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। এইগুলোর সাথে যত বেশি আপনি অ্যাডপ্ট করতে পারবেন, তত বেশি আপনি ওই যে যত প্রতিবন্ধকতাগুলো আসবে এই জিনিসগুলো কমে আসবে। ধন্যবাদ আপনাকে জনাব আলমাস কবির। বর্তমান রেমিটেন্স প্রেরণে বৈশ্বিক গড় খরচ 6.18%, ডিজিটাল মাধ্যমে এই খরচ 4.84%, অন্যদিকে এসডিজির লক্ষ্য হচ্ছে 3% নামিয়ে আনা। জি, এক্ষেত্রে আপনার পরামর্শ কি, কিভাবে সেটা সম্ভব হবে? আগেন এই খরচগুলো তো হয় বেশিরভাগই হচ্ছে ওই যে মধ্যস্বত্বভোগী থেকে, সেখানে আমাদের একটা কমিশন খরচ হয়। তো এইখানে আপনি যত ভালো করে আপনার পলিসি যদি ফ্লেক্সিবল হয় বা ওপেন হয়, তখন কিন্তু আপনাকে ওই যে ওরা যেটা ইউজ করে সেটা ক্লিয়ারিং হাউসগুলো ইউজ করে, সেইখানে আপনাকে হয়তো মনে করেন হয়তো 2টা হপ করতে হচ্ছে, সেখানে আপনি হয়তো 1টা হপ করবেন, তখন আপনাকে কমিশন 2 জায়গায় দিতে হবে না, 1 জায়গায় দিতে হবে। সো আমাদের ওপেননেস অফ দ্য পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আমরা কিন্তু এতক্ষণ ইনওয়ার্ড রেমিটেন্সের কথা বলছি। এই ধরনের অ্যাপ তখনই খুব পপুলার বা সাকসেসফুল হবে যখন আপনি ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড করতে পারবেন। যেমন পেপ্যাল আমাদের দেশে কেন আসে না, পেপ্যাল না আসার একটা প্রধান কারণ হচ্ছে তারা আউটওয়ার্ড রেমিটেন্স কিন্তু করতে পারবে না। আমি টাকা আনতে পারবো কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাকে বাইরে নিতে দিবে না টাকাটা। সো এইটা যতক্ষণ না আমরা আরেকটু ওপেন মাইন্ডেড না হবো, আমার মনে হয় এই অ্যাপগুলো অতটা বেশি সাকসেসফুল হতে পারবে না। এবং যদি এটা করা যায় তখন তাদের নিজেদের অপারেটিং কস্ট অনেক কমে আসবে, এবং তখন কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের যে রেমিটেন্সের যে পাঠানোর যে কস্টটা, কমিশনটা, এটাতেও কিন্তু প্রভাব পড়বে এবং কমে আসবে। তো আমার মনে হয় এখানে একটা আমাদের পলিসিগত ডিসিশন নেওয়াটা খুব জরুরি। জি, একই সাথে আমি আরেকটা কথা বলি। দেখেন, ডিজিটাল ব্যাংক আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে, খুব হয়তো আগামী 2-3 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। সো তখন কিন্তু আরেকটা সুযোগ বাড়বে যে এই অনলাইনে আমাদের এই ট্রানজাকশনগুলো করার, এই ডিজিটাল ব্যাংকগুলো যদি বিদেশের কোনো ডিজিটাল ব্যাংক মানে কোনো অন্য আরেকটা ব্যাংকের সাথে একটা সিমলেস কানেক্টিভিটি করতে পারে, তখন কিন্তু এই ধরনের এই মধ্যস্বত্বভোগী কিন্তু অনেক দূর আমরা অ্যাভয়েড করতে পারবো, তখন কিন্তু খরচটা কমে আসবে। সো ডিজিটাল ব্যাংকগুলো কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে এই ইজি রেমিটেন্স ইনফ্লোর জন্য। আউটফ্লোর ব্যাপারে যেটা বললাম পলিসি লাগবে, কিন্তু ইনফ্লোর ব্যাপারে ডিজিটাল ব্যাংক একটা বড় হেল্প হবে। কিন্তু আগেন আমার মনে হয় যে ওই সব কথা শেষ কথা, আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সেই মানে কি বলবো একটা থাকতে হবে, কনভিকশন থাকতে হবে যে আমরা আমাদের ফরেন পলিসি একটাকে ঢেলে সাজাবো। জি, ধন্যবাদ আপনাকে। কাউসার জামান, আমি 2টা পয়েন্ট, একটা উনি খুব ভালো একটা পয়েন্ট বললো, জিরো ট্রাস্ট। আমরা উই আর আ সিলিকন ভ্যালি বেসড কোম্পানি। আমাদের লাস্ট 28 years we are in business, just to let you know, and we are a cloud security expert. And Zero Trust, we are partnered with Zscaler. I'm sure you have heard about Zscaler. So আমরা implement করি অন্য মানুষের জন্য Zscaler in California, in the hub of technology যেখানে SN is the mother company. So what we are trying to say that definitely we have kept that in mind. হাই-এন্ড ডেটা সেন্টার এবং এইখানে যে সাপোর্ট সেন্টার আমরা তৈরি করছি, এইটার ডেটা সেন্টারেও আমরা টপ নচ কালিয়া করে উই আর টকিং টু facility data center. You guys know about that, Felicity Data Center in Kaliakor, one of the top-notch data center, and we are talking to them to host our services
for that part, the support part, even we take that seriously. And going back to one other thing jeta Almaz bhai bollo je how so this app has to do more. এই যে পেপ্যালের কথা বললো যে পেপ্যাল দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, বাট আমরা যেটা দেখতেছি from ZuberPay app, what we are trying to make for our customer who are our NRB ভাই বোনেরা, তাদের জন্য যেমন একটা হচ্ছে যে বিল পে, we are bringing bill pay. তারা বাংলাদেশের বাইরে বসে তাদের মায়ের, অনেকের মা বৃদ্ধ, ডোন্ট গেট মি রং, অনেকের বাবা একটু বৃদ্ধ, তারা অনেকে অনেক রকম টেকনোলজি ইউজ করতে পারে না, কিন্তু আমাদের যে ইয়াং ছেলে মেয়ে তারা সাংঘাতিক টেকনোলজিতে, এখন ওনারা কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে সেট আপ করে দিচ্ছে বাবা মায়ের অ্যাকাউন্ট, এখন ওইখান থেকে তারা বিল পে করতে পারবে এইখানের বিলগুলো, ঠিক আছে, দ্যাটস ওয়ান। অ্যানাদার ইজ ফ্রিল্যান্সারদের টাকা, ফ্রিল্যান্সাররা কিন্তু বাংলাদেশে 1 লক্ষ রেজিস্টার্ড ফ্রিল্যান্সার, জাস্ট টু লেট ইউ নো রাফলি what I heard, হ্যাঁ, don't quote me, but 100,000 এর মতো registered in 50 to 60 marketplace, because we are in software developer, আমরাও ইউজ করেছি ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে, and terrific guys, but they don't get paid, তারা অনেক টাকা কম পায়, আর তাদের যে টাকাগুলো আসে সেখানে চার্জ অনেক বেশি, জাস্ট টু লেট ইউ নো, রেমিটেন্সের চেয়ে বেশি, বাট স্টিল থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট এগেইন রেমিটেন্স যেটা আসছে, যেটা ফ্রিল্যান্সারদেরকেও ইনসেন্টিভ দিচ্ছে কিন্তু, হ্যাঁ। So that being, we are trying to make it easy also, যে একটা ছেলে জেনে তাড়াতাড়ি তার পেমেন্টটা পায়, and that is another service we are providing from ZuberPay. তো আলটিমেটলি আমি এনআরবিদের বিকাশ ঘটনের কথা বলছি, আমি এনআরবিদের একটা অ্যাপ বলছি যেটা সব রকম কাজ করতে পারে, ট্রেনের টিকিট কিনতে পারবে, এয়ারপ্লেন টিকিট, অনেক অসুবিধা কিন্তু আমরা ভুগি, সো উই হ্যাভ ডান ইট, এখানে কিন্তু আমাদের একটা টাচ আছে, এবং আমরা চাই এই প্রোডাক্টটা এমনভাবে আসুক যেটা আমাদের প্রবাসী এবং আমাদের যে ভাই বোনরা বাংলাদেশে আছে তাদের একটা সমস্যার সমাধান নিয়ে, রাইট, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, এবং ইটস আ ভেরি পার্সোনাল টাচ দিয়ে আমরা করছি, ইটস বাই দ্য ইমিগ্রেন্ট ফর দ্য ইমিগ্রেন্ট, আমরাই কিন্তু ইমিগ্রেন্ট, আমরাই কিন্তু বাইরে থাকি, আমি আমার হয়তো বোনের মেয়েকে একটু টাকা পাঠাই, বোনকে মাঝে মধ্যে টাকা পাঠাই, সবারই কিন্তু এটা লাগে এই সার্ভিসটা। এইটা কাউসার এটা বলার পরে আমার মাথায় জাস্ট এখন আসলো, সেটা হচ্ছে যে এইটা একটা তো সমস্যা আমরা যেটা বললাম যে যেহেতু রেট বেশি পায় হুন্ডিতে, মানুষ হুন্ডিতে পাঠাবার ইয়ে করে, উৎসাহিত বেশি হয়, এইখানে যদি আমরা আমাদের প্রবাসী যারা আছেন, যারা রেমিটেন্স পাঠান, তাদেরকে যদি আমরা একটু অন্যভাবে বলি যে আচ্ছা এই জিনিসটা হচ্ছে এটা তোমরা যদি এটা এভাবে করো যে ইটস আ হালাল, মানে ইসলামিক ওয়ে অফ ইসলামিক ফাইন্যান্স, এই জাতীয় যদি একটা অ্যাঙ্গেল দেওয়া যায়, এবং তখন কিন্তু এটা একটা হালাল ওয়ে অফ সেন্ডিং মানি, যদি আমরা এটা করি, মানুষ কিন্তু তখন কম টাকা বেশি টাকা হিসাব করবে না, বেশি টাকা হিসাব করবে না, তখন কিন্তু হুন্ডি বাদ দিয়ে এটা দিয়েই করবে, এক্স্যাক্টলি। সো এইটা একটু প্লিজ থিংক ইট ওভার, যে এটাকে যদি আমরা একটা ইসলামিক ফাইন্যান্স হিসাবে আমরা ইয়ে করতে পারি, মানে প্রজেক্ট করতে পারি, তাহলে কিন্তু এটা অনেক কাজে দেবে। টু অ্যাড দ্যাট পয়েন্ট, আলমাজ ভাই, ইউ আর সিনিয়র টু মি, সো উই হ্যাভ সিন ইট দ্যাট ওয়ে অলসো, এবং আমাদের এইখানে কিন্তু একটা ফি এবং সার্ভিস ফি, আমরা কোনো ইন্টারেস্ট নেই না, জাস্ট টু লেট ইউ নো, অ্যান্ড রাইট অ্যাট দিস মোমেন্ট টোটালি বুটস্ট্র্যাপ ZuberPay, আমরা আমাদের ডিপোজিট টাকা রাখি, ওইটা দিয়ে আমরা ব্যবসা করছি, আর আমরা কিন্তু কোনো ব্যাংকের কাছে এখন পর্যন্ত যাইনি, জাস্ট টু লেট ইউ নো, অ্যান্ড এই বিজনেসে দের ইজ নাও ইন্টারেস্ট দ্যাট ইউ আর পেইং, ইউ আর অনলি পেইং সার্ভিস ফি, আমি আপনাকে সার্ভিস দিচ্ছি, এটা $1 $2 আপনি আমাকে দিচ্ছি, আমাদের ফিসও কিন্তু খুব কম, হ্যাঁ, আমরা কিন্তু নতুন কোম্পানি এই জন্য না, আমরা কিন্তু এটা দিয়ে আসছি, জাস্ট গেট আ সার্টিফিকেশন ফ্রম ইসলামিক ফাউন্ডেশন এন্ড প্রজেক্ট ইট ইন আ ডিফারেন্ট ওয়ে, that it is a Sharia compliant remittance system, then you will see অনেক বেশি মানুষ কিন্তু এটা দিয়ে ইনশাআল্লাহ। দেন ফিউচারে আমরা আরেকটা যেটা উনি বললো যে শারিয়া হিসাবে, we have a plan about ZuberPay 3 years from today, we want to be a Zuber bank, এটা আমার একটা ভিশন, এটা আমার একটা আকাঙ্ক্ষা যে আমি একটা এমন এনআরবিদের একটা ব্যাংক করতে চাই যেটা গ্লোবাল এনআরবি কে সার্ভ করবে, দ্যাট ইজ মাই ভিশন। সো এনআরবিদের বিকাশের কথা বলছি আমরা, যে যেভাবে বিকাশ আপনাদের এখানে আছে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে ZuberPay থাকবে, এবং আমরা কিন্তু ইউ ক্যান সেন্ড মানি থ্রু আস টু ডিরেক্টলি টু বিকাশ, ডিরেক্টলি টু রকেট, directly to Naga, any other, you can do that, yes, that's what we are open to more partnership, jeta Almaz bhai ache, we are open to more discussion, we are in this business, we are a fintech company now, and we will do more integration, and we are open to any type of ধন্যবাদ আপনাকে। যেন আর কোন হুন্ডি কারবারিরা প্রবাসীদের যে ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, যে কথাটি বারে বারে আসছে, সেই ধরনের সুযোগ সুবিধা যদি সরকার না দিতে পারে তাহলে কিভাবে আসবে? সরকার কেন সেই সুবিধা দিতে পারছে না? এখন এক্ষেত্রে সরকার কেন দিতে পারছে না সেটাও আসলে বুঝতে হবে আমাকে, কারণ সরকার তো একটা মানে একটা স্ট্রাকচারড ওয়েতে চলে, রাইট।
আর যারা হচ্ছে হুন্ডি ব্যবসার মাধ্যমে অবৈধভাবে দিচ্ছে তারা হচ্ছে আনস্ট্রাকচার্ড ওয়েতে চলে। তো তাদের যে অর্থটা আসলে বিভিন্ন জায়গায় আসলে এটা চলে যায়। না না, এই যে আপনি বললেন স্ট্রাকচার আর আনস্ট্রাকচার, এখানে কিন্তু কাজ হয় বেশি স্ট্রাকচারাল ওয়েতেই। আপনি যখন স্ট্রাকচারটা সেট করে দিবেন তখন কিন্তু আরো ইজি হবে, সবাই এর বেনিফিট পাবে। এখানে কি তাহলে আমরা স্ট্রাকচারটা সাজাতে পারছি না? এখন আমরা সেভাবে আসলে সাজাতে পারছি না। রাইট। প্রথম শর্ত হচ্ছে যে যারা হচ্ছে রেমিটেন্সটা পাঠাচ্ছে তাদেরকে হচ্ছে আগে উপলব্ধি করতে হবে আমাকে, আমার দেশ আগে। এক্ষেত্রে সরকার যদি ভাবে যে আমরা ওদেরকে ফাইন্যান্সিয়ালিও যদি আমরা ওইভাবে বেশি ইনসেন্টিভ দিতে না পারি, ওদেরকে আমরা অন্যভাবে সম্মানিত করতে পারি, যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছে বা এয়ারপোর্টে যখন তারা হচ্ছে সংবর্ধনা দেবে, কারণ আমাকে এর বিকল্পটা আসলে ভাবতে হবে। আমি তাকে আসলে কিভাবে যারা বাংলাদেশের আলো বাতাস কোনো কিছু ব্যবহার করছে না, একদম সলিড টাকাটা পাঠাচ্ছে, তাদের প্রণোদনা আমরা কেন বাড়াতে পারছি না? আর্থিক প্রণোদনা কেন বাড়াতে পারছি না? এটা আসলে চাইলে তো সম্ভব। তো এটার জন্য হচ্ছে আপনার পলিসি মেকিং যারা করে বা হচ্ছে বাংলাদেশ যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেটা নিয়ে আবার ওনারা এটা নিয়ে আসলে তৈরি করতে পারে, নতুন কোনো কিভাবে আমরা আসলে এটা অ্যাডপ্ট করতে পারি, তখন ওনাদের উপর আসলে এটা ডিপেন্ড করবে। চাইলে আসলে অনেক কিছু সম্ভব। আমরা কালোবাজারে যেটা দিচ্ছে সেটা তো একটা সরকার চাইলে তারও বেশি দিতে পারবে। এটা সরকারের পক্ষ থেকে আসলে সদিচ্ছাটা আসতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে হলে রেমিটেন্স প্রেরণ প্রক্রিয়া সহজ করতে হবে, পাশাপাশি বিনিময় মূল্য স্বস্তি দিতে হবে। প্রয়োজনীয় প্রবাসী কর্মীদের জন্য প্রণোদনা বাড়াতে হবে। প্রচলিত ব্যবস্থায় ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স প্রেরণ কিছুটা জটিলতাপূর্ণ, ফলে অনেক প্রবাসী কর্মী জটিলতা ও ঝামেলা এড়াতে হুন্ডির মতো অবৈধ পথকে বেছে নিচ্ছে। এর থেকে বেরোতে হলে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় সংস্কার আনতে হবে। আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে আইন ও নীতিগত যে সীমাবদ্ধতা আছে তা নিয়ে নতুন করে ভাবতে হবে। ডিজিটাল ও অ্যাপ ভিত্তিক লেনদেন ব্যবস্থা উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য